অ্যাবিলিটি আছে তারাও তো শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়ে না। সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা যেখানে ভালো মনে করে সেখানে নিয়ে যায়। তো এখানেও হুম। ব্যাপারটা এরকমই হচ্ছে। এটা অ্যা আমাদের বর্তমান সরকারের অ খুবই একটা আমি বদান্যতা বলব যে পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্ট নেয়ার দেয়ার যারা আত্মীয়স্বজন তাদের সেন্টিমেন্টকে এবং তাদের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক এই জায়গাটাতে মেডিকেল সায়েন্সের যে এক্সপ্লানেশন গুলা, যে ব্যাখ্যাগুলো, এগুলো আমি বলব যে এটা টোটো ফলো করা হয় নাই, হয়ও না। এবং আমি গভর্নমেন্টের ক্ষেত্রেও বলব না, যাদের অ্যাবিলিটি আছে তারাও তো শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়ে না। সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা যেখানে ভালো মনে করে সেখানে নিয়ে যায়। তো এখানেও হুম। ব্যাপারটা এরকমই হচ্ছে। এটা এখানে চিকিৎসা ব্যবস্থার একটা লিমিটেশন আছে বা এই পর্যন্ত, এরপরে আর কোনো চিকিৎসা নাই। এর ফার্দার ট্রিটমেন্ট, ওভারসিজ ট্রিটমেন্ট ভালো সেজন্য নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টা ঠিক এরকম না। ঠিক এরকম না। এখন পেশেন্টের আত্মীয়স্বজন চাচ্ছেন রোগীকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। সরকার সর্বোত্তক সহযোগিতা করছেন। অ্যা এটাই সবচেয়ে বড় কথা। মানে ব্যাপারটা এরকম না যে বাংলাদেশ ফেইল্ড, আ তার আরো এমন চিকিৎসা দরকার যেটা বাংলাদেশে নাই, এমন কোন ঘটনা না, তো না, না। না। আমি আমি খুব কনফিডেন্টলি বলছি এভার কেয়ার হসপিটালের আইসিইউ ম্যানেজমেন্টটা এটা অ খুবই স্ট্যান্ডার্ড। খুবই স্ট্যান্ডার্ড। আপনি জানেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ওখানে চলছে। এবং হুম। ওখানে যারা চিকিৎসা করছেন তারা তো সবাই অ্যা আমাদের পরিচিত ঘনিষ্ঠজন, আমাদের কলিগস কেউ হয়তো সরকারি চাকরি ছেড়ে ওখানে জয়েন করছেন। আমরা তো সব খবরই পাই। আসলে ওখানে এমার্জেন্সি ম্যানেজমেন্ট ইস ভেরি হেলথি। খুবই ভালো। তারপরেও ওনারা পেশেন্ট অ্যাটেন্ডেন্ট নাকি যখন কোন নিতে চাচ্ছে। দুর্ঘটনা, কোন সামনে এমন কোন দুর্ঘটনার অংশীদার হতে চাচ্ছে না এবার কি আর এই জাতীয় অনেক না, কিছুই তো না, আবার না, ঘটে। না, 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 না। এটা এভার কেয়ার এর কিন্তু কোনো বিষয় না। বা এভার কেয়ার এর বাংলাদেশ কোনো সরকার বিষয় বা এরকম অনেক কিছু তো থাকে আমাদের না, না, না। এটা জাতি রাজনীতি। আমি আমি বলি, আমি যখন অপারেশনের সিদ্ধান্ত নিলাম, আমি হুম। যখন অপারেশনের সিদ্ধান্ত নিলাম তখন তো আপনি জানেন যে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট এর পারমিশন নেওয়া লাগে, কনসেন্ট নেওয়া লাগে। এক্সাক্টলি। তো হাদির ভাইকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আমরা এটা করতে চাচ্ছি, আপনারা রাজি কিনা? তো হুম। তখন ও ও বলল, আমাকে সরাসরি বলল যে, "আমার ভাই হয়তো বেঁচে নেই, তারপর আপনারা যেটা ভালো মনে করেন করেন।" তা আমি বললাম যে, "না, উনি বেঁচে আছেন।" আমি কনফিডেন্টলি বলছি উনি বেঁচে আছেন। উনি বেঁচে না থাকলে আমরা হাত দিতাম না। উনি ডেফিনিটলি বেঁচে আছেন। তো তাদেরও যেটা কনসার্ন, তারা যেটা কাজ করতে আমাদের অনুমতি দিচ্ছেন সেটা জেনে শুনে বুঝে। এখানে কোনো মানসিক চাপ বা পেশেন্টের তরফ থেকে চাপ, কোনো সামাজিক চাপ এরকম কোনো কিছু কিন্তু আমাদের উপর নাই। আমরা খুব আ কমফোর্টেবলি কাজগুলো করছি এবং এখনো করে যাচ্ছে। এখন এভার কেয়ার হসপিটালে আজকে আমি নিজেও গেছিলাম। হুম। আমি হাদীকে দেখে আসছি। আমার পার্সোনাল ইন্টারেস্ট এ আমার কয়েকজন কলিগস ও আমার সাথে ছিলেন। আমরা সবাই মিলে দেখে আসছি। তার খোঁজখবর নিচ্ছি। আজকে সকালে হাদীর আরেকটা সিটি স্ক্যান হয়েছে। ওটাও আমরা দেখে আসলাম। আগের সিটি স্ক্যানের সাথে কম্পেয়ার করলাম। বিফোর সার্জারি কেমন ছিল? এগুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম। হাদীর ভাই, আত্মীয়স্বজন তাদের সাথেও কথা বললাম। আ দে আর আ দে আর স্যাটিসফাইড। এখন আ আপনার কাছে পুরো ঘটনাটা যদি একটু, আপনি তো পাশাপাশি রাজনৈতিক সচেতন মানুষও বটে। আ আমি আপনি রাজনীতিবিদ নন, কিন্তু সচেতন। এই সচেতন। ঘটনাটাকে আপনি কি স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখবেন নাকি আসলে উদ্দেশ্যমূলক, এবং কি ধরনের উদ্দেশ্য থাকতে পারে এই মুহূর্তে হাদির উপরে এমন আক্রমণের পেছনে? এবং কারা ঘটাতে পারে বলে মনে করেন? এটার উত্তর দেওয়া আমার পক্ষে খুবই ডিফিকাল্ট। এটা আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন ল না, এনফোর্সমেন্ট রাজনৈতিক এজেন্সি তারা এটা পরিমণ্ডলে যদি জানবে। কিছু দরকার কিন্তু আমি কোন। যদি চিন্তা করি যে হাদী যেভাবে কথা বলতো, হুম। বিভিন্ন বিষয় নিয়ে সে যেভাবে কথা বলতো, আ বিভিন্ন রাজনৈতিক পরিবেশ, এরিনা, সিচুয়েশন এগুলো নিয়ে কথা বলতো। এগুলো শুনে কিন্তু আমরাই ভয় পেতাম। যে এইভাবে কথা বলতেছে, এরকম তো কথা আমরা এর আগে কখনো শুনি নাই। হুম। তো আমাদের আশঙ্কাটা, আমি বলব যে বাংলাদেশের ২০ কোটি মানুষই আমার কথার সাথে একমত হবে যে হুম। হাদী যেভাবে কথা বলতো,
বিভিন্ন জনের প্রসঙ্গ, বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন দেশকে টেনে যে কথাগুলো বলতো, সেগুলো কিন্তু আমাদের আতঙ্কিত করতো যে না জানি সে কোনো বিপদে পড়ে কিনা। এবং এই আশঙ্কাটাই সত্যি হলো। এখন কারা গুলি করছে, যেমন আমরা যেটা মেডিকেল সায়েন্সে মেডিকেল জুরিসপ্রুডেন্স এর ব্যাকগ্রাউন্ডে যদি আমি কথা বলি, ২টা মুভিং অবজেক্টের ভেতরে কিন্তু ফায়ারিংটা হয়েছে। মানে হাদির রিক্সাও যাচ্ছিল আর পাশ দিয়ে মোটরসাইকেলও যাচ্ছিল। দুটো মুভিং অবজেক্টের ভেতর থেকে একটা জিনিস, জি জাহিদ ভাই খুব চমৎকার একটা পয়েন্টে এসেছেন। একটু বুঝতে চাই, আপনি তো বললেন যে প্রফেশনাল শুটার ছাড়া এটা করতে পারবেন না। আপনি বলছেন কানের ঠিক উপর দিয়ে গিয়ে কানের অন্য পাশ দিয়ে বের আর মাথার অন্য পাশ দিয়ে বের হয়েছে এবং খুব সমানভাবেই টার্গেটটা ছিল। কিন্তু যেই ব্যক্তিটা গুলি করেছে বলে যাকে সন্দেহ করে বা আমরা মোটামুটি যাকে ধরে ফেলেছি যিনি করেছেন বলে বিশ্বাস করি, ছাত্রলীগের এক নেতা, সে তো মোটর সাইকেলে ছিল, হাদি একটু উপরে ছিল। টার্গেটটা কিভাবে এখান থেকে এখানে গেল, এই পরিমাপে আপনার কোন ধরনের কিছু বলবার আছে কিনা? এটা অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে এদিক থেকে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি বোঝার জন্য আমি বলছি। অ্যাকচুয়ালি একটু আপস এন্ড ডাউনস ছিল বুলেটের ডিরেকশনের। যেমন আমরা কানের উপর দিয়ে আমরা বলি টেম্পোরাল বোন দিয়ে বুলেটটা ঢুকছে, কিন্তু আচ্ছা, হয়তো এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে এভাবে বের হতে পারে, এমন হতে পারে। এরকমই ঘটনাটা এরকমই ঘটছে। তো খুব কাছ থেকেই কি হয়েছে? এটা একদম যে অবস্থা দেখেছেন, খুব একদম কাছ থেকেই গুলিটা করা হয়েছে, ব্যাপারটা কি এরকম দেখেছেন? বুলেটের যে এক্সিট উন্ড এবং যে টার্বুলেন্স, সেটা অলমোস্ট কাছে থেকেই, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক না, মানে কিছুটা হয়তো ১-১.৫ ফিট দূর বা ২ ফিট ২.৫ ফিট এরকম দূর থেকে গুলিটা হয়েছে। কারণ এক্সিট উন্ডটা কিন্তু অনেক বড় ছিল তার। বলবো খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এখন আরো ইয়ের কথা বলেন, যদিও পলিটিক্যাল কথাবার্তা আপনার সাথে কি বলবো জানি না, আপনি যদি পলিটিক্যালি যদি পলিটিশিয়ান নন, এরকম আরো টার্গেটের কথা শোনা যাচ্ছে এবং সামনে নির্বাচন ঘিরে এই ধরনের বিষয়গুলি ঘটবার সম্ভাবনাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়ে যদি কোনো কিছু বলবার থাকে, আমি জানি না, ডাক্তাররাও তো, আপনারাও তো পলিটিক্স করেন, আপনারা খুব বেশি সচেতন মানুষ। আমরা ডেফিনেটলি রাজনৈতিক সচেতন, এবং আমি সবসময় একটা কথা বলি যে আমি যেহেতু ভোটার, আমি যেহেতু ভোট দিই, আমার একটা রাজনৈতিক চিন্তা ভাবনা থাকতেই পারে, এবং সেটা আমি কারো না কারোর সাথে আমি শেয়ার করতে পারি। এটা থেকে যে আমি একদম অ্যালুফ থাকবো সেটা কখনোই সম্ভব হয় না, এটা কারোর পক্ষে সম্ভব না। আর যদি বলি আমি একেবারে অ্যালুফ থাকবো, তো এটা অভিনয় ছাড়া আর কিছু না। কালকেই গণ অধিকার পরিষদের রাশেদ আমাকে ফোন করছিল। ওর বাড়ি আমার পাশের জেলায়, ঝিনাইদহে। তো ও অ্যাকচুয়ালি ফোন করছিল হাদির ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। তো যে কথাটা আমাকে বলল যে আমার নির্বাচনী এলাকাতে আমি প্রায় তো যাচ্ছি, এবং রাত ১০টা-১১টার দিকে আমি ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিই। তো আজকে এই ঘটনার পরে আমি কিন্তু মাগরিবের নামাজের পরে রওনা দিছি, কারণ আমি কোনোভাবেই আর ভরসা পাইনি ওখানে থাকার। তো এই যে পলিটিশিয়ানদের মধ্যে যারা ইলেকশন করবে ভবিষ্যতে, তাদের ভেতর যে অ্যাজিটেশন যেটা শুরু হয়েছে হাদির এই বুলেট ইনজুরির পরে, এটা তো ডেফিনেটলি আমাদের একটা